মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মুক্ত হবে চিনির ঝঙ্কার। বাংলার আকাশে আজকে আবার নক্ষত্রপতন। এমন একজন মানুষ চলে গেলেন যিনি ছিলেন একদিকে সততার প্রতীক, অন্যদিকে একজন মানব দরদী মুখ্যমন্ত্রী। এই কঠিন সময়ে দাঁড়িয়ে ওনার মতো একজন সৎ মানুষের খুব প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গের। হ্যাঁ, আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অজানার দেশে পাড়ি দিলেন। আজকে আমরা এই ভিডিওতে তার জীবনটাকে স্মরণ করব। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত, পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক। তিনি পুরোহিত দর্পণ নামে একটি পুরোহিত ম্যানুয়াল রচনা করেছিলেন, যা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পুরোহিতদের কাছে বেশ জনপ্রিয়। মোদ্দা কথা, তার পরিবারের ধর্মীয় তথা আধ্যাত্মিক প্রভাব প্রবল ছিল। বুদ্ধদেবের পিতা নেপালচন্দ্র অবশ্য পুরোহিত্য করতেন না। পারিবারিক প্রকাশনা সরস্বত লাইব্রেরির সাথে জড়িত ছিলেন, যা হিন্দু ধর্মীয় সামগ্রীর বিক্রির জন্য নিবেদিত ছিল। বুদ্ধদেব বাবু যদিও পুরোহিতদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পূজা অর্চনা, ধর্মীয় রীতিনীতি কখনোই তাকে আকর্ষণ করেননি। বরং কমিউনিজমের নীতি তাকে সবসময় আকৃষ্ট করেছে। তিনি একজন স্বীকৃত নাস্তিক। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতার মামাতো ভাই। বুদ্ধদেব বাবু স্কুল জীবনে শৈলেন্দ্রনাথ সরকার বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং বাংলা বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবন থেকেই রাজনীতিতে যোগদান করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তীকালে সরকারি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ রাজনীতিবিদ এখন বিরল। তার মিতব্যয়ী জীবনধারণ সবাইকে অবাক করে। স্ত্রী মীরা ভট্টাচার্য এবং একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যকে নিয়ে তিনি কলকাতার বালিগঞ্জে একটি 2 কামরার ফ্ল্যাটে বসবাস করেন। এই বাসভবন থেকেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। এই একই বাসভবন থেকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য নিজের প্রিয় সংস্কৃতির গণ্ডি পেরিয়ে ঝাঁপ দিলেন বাংলার শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে। কৃষি আমাদের বৃত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ, এই চিন্তাধারাকেই আদর্শ করেছিলেন তিনি। অনেকেই বলেন মুখ্যমন্ত্রী হয়ে তিনি চাননি জ্যোতি বসুর জুতোয় পা গলাতে, বরং হাঁটতে চেয়েছিলেন বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের পথে। তিনি বুঝতে পেরেছিলেন শিল্পায়ন ও কর্মসংস্থান বাংলার একমাত্র ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য নিজের প্রিয় সংস্কৃতির গণ্ডি পেরিয়ে ঝাঁপ দিলেন বাংলার কর্মসংস্থানের লক্ষ্যে। আজকের দিনে চেয়ার সর্বস্ব মানুষের কাছে, তাই তিনি নজির তৈরি করেছিলেন। প্রশাসন চালাতে গেলে যে দলের রং দেখলে চলবে না, তা তিনি বিশ্বাস করতেন। বাংলাকে তিনি দেশের অটোমোবাইল শিল্প মানচিত্রের মাস্ট ভিজিট ডেস্টিনেশন করতে চেয়েছিলেন, কিন্তু সে স্বপ্ন তার অধরাই থেকে গেল। বাংলার শিল্পায়ন ও কর্মসংস্থান ছিল তার লক্ষ্য, তাই বড় বড় শিল্পপতিদের সবসময় তিনি স্বাগতম করেছেন। সেই মতো যখন রতন টাটা এবং তার কোম্পানি পশ্চিমবাংলার বুকে মোটর গাড়ি তৈরির কারখানা তৈরির কথা ভাবল, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাদের দুহাত খুলেই আহ্বান জানিয়েছিলেন। কিন্তু টাটারা যখন সিঙ্গুরে কারখানা করতে শুরু করেন, তখন জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মমতা ব্যানার্জির তৃণমূল, এবং সেই আন্দোলন আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে অশান্ত করে তোলে। বিরোধীরা মহাকরণ অভিযান চালায়, চারিদিকে আন্দোলন তৈরি হয়। সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। সেখানে বিরোধীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও প্রচুর ছিলেন। এর ফলে চারিদিকে ভীষণভাবে নিন্দার ঝড় ওঠে। বুদ্ধদেব বাবুর শাসন ব্যবস্থা এবং সরকার চালানোর পদ্ধতি প্রশ্নের মুখে পড়ে। বামফ্রন্টের একাংশ এটার বিরোধিতাও করে। এই সব কিছুর ফলস্বরূপ 2008 সালে 23 অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা। পশ্চিমবঙ্গের বুকে যে শিল্পায়নের স্বপ্ন তিনি দেখেছিলেন, তা অধরাই থেকে যায়। অনেকের মতে বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুর জমি অধিগ্রহণের প্রক্রিয়া ভুল ছিল।
একটি গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চালনাকে নিয়েও বুদ্ধদেব বাবু অনেক প্রশ্নের মুখে পড়েন। বুদ্ধবাবু যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গের শিল্প বিকাশে, তা অধরাই থেকে যায়। রাজনীতির দশচক্রে পড়ে ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসেবেই থেকে যান বুদ্ধদেব ভট্টাচার্য। 2011-19 মে পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন বুদ্ধদেব বাবু। নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ঘটনা রাজ্য রাজনীতির পট পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এসব কিছুর পরে অনেকগুলো বছর কেটে গেছে। শারীরিক অসুস্থতার কারণে এক প্রকার তিনি গৃহবন্দী ছিলেন। শুধু চেয়েছিলেন বাংলার শিল্প হোক, চাকরি হোক, যাতে ছেলে মেয়েদের বাইরে যেতে না হয় জীবিকার জন্যে। আজ তার অভিমান জমে পাহাড় হয়েছে। শুধু বলেছিলেন মানুষ একদিন বুঝবে। কিন্তু এত কিছুর পরেও কাদা ছোড়াছড়ির রাজনীতিতে এখনো বিপক্ষ দলে একে অপরের উপর কালি ছেটালেও এই সাদা ধুতিটাতে কিন্তু কোনো কালির দাগ লাগেনি। বিপক্ষ দলের নেতারাও স্বীকার করেন তার সততাকে। ভুল তো মানুষ মাত্রই হয়। নন্দীগ্রামের ঘটনা তার ভুল ছিল না তার ঠিক ছিল, সে বিচার ইতিহাস করবে। কিন্তু তার উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গকে কর্মসংস্থানের দিশা দেওয়া। অনেক অভিমান ছিল তার বাংলার মানুষের প্রতি। নিজেদের ভালো বাংলার মানুষ বুঝল না। তিনি যে শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন তা অধরাই থেকে গেল। 2022 সালে তিনি পদ্মভূষণ লাভ করলেও তা প্রত্যাখ্যান করেন। পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে, এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? এরা আজকে পড়াশুনো করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? যে ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাহলে কি আবার ছুটতে হবে বাঙ্গালোরে? কি বাঙ্গালোরে 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাকে ভীষণ দরকার আমাদের কমরেড। অন্য কোনো রূপে ফিরে আসুন আমাদের মধ্যে। পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন আপনাকে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একটি আবেগের নাম বাংলার মানুষের কাছে আজও। আপনি যেখানেই থাকুন, আপনি ভালো থাকুন স্যার। আপনাকে শত কোটি প্রণাম।